সাংবাদিক বন্ধুদের সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে এই বেলা ডাকতে হয়েছে। আমি প্রথমত, আপনারা জানেন, আমাদের পার্টির তরফ থেকে এবং আরেকটা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এ ধরনের হামলা হুজ্জতি এবং মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান, আরও নানাভাবে সন্ত্রাসের বাতাবরণ শুরু থেকে শুরু হয়েছে। এটা প্রতিকারের এবং যারা ইচ্ছুক প্রার্থীরা তারা যাতে নিরাপদে তাদের প্রার্থীপদ জমা দিতে পারেন এবং সার্বিকভাবে এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক, ভয়মুক্ত পরিবেশ সংগঠিত হয়, তার জন্য হস্তক্ষেপ চেয়ে মাননীয় আদালতে, উচ্চ আদালতে যাওয়া হয়েছে। আজকে শুনানি হয়েছে এবং আজকেই যে এই বেঞ্চ রিট পিটিশন শুনে রায় দিয়েছে। এটা খুব লম্বা রায় না হলেও একেবারে ছোট্ট রায় না। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রায়ের কপিটা সবার কাছে পাঠিয়ে দেবো। আমি শুধু তার সেলিয়েন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যে মাননীয় আদালত এই আমাদের কাউন্সিলদের তার বক্তব্য শুনে যে অবজারভেশন দিয়েছেন, প্রথমত হলো আমাদের অন্যতম একটা এই আবেদনে অংশ ছিল, যেহেতু শারীরিকভাবে উপস্থিত হয়ে বিডিওদের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাচ্ছে না, দৈহিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায়। এখন তো যে লোকসভা বা আরো কিছু আরো বড় এরকম সাংবিধানিক সংস্থায় এই ব্যবস্থা শুরু হয়েছে, কাজে পঞ্চায়েত নির্বাচন, আর এখানে যেহেতু এত আক্রমণ হচ্ছে, এই সুযোগটা এখানেও প্রলম্বিত হয়। কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশন এটা নির্বাচন বিধিতে নেই বলে এই সুযোগটা দেননি। তো এখানে আমাদের রিট পিটিশনের উত্তরে যে অবজারভেশন দিয়েছেন মাননীয় আদালত, in our opinion, with the advancement of digital technology and with the over increasing criminalizations of politics, যা হচ্ছে ত্রিপুরাতে, now it is high time that the election commission is to bring necessary amendments in law, making suitable provisions so that candidates willing to contest elections may file nomination papers through electronic means. In the democratic system of governance, the authorities concerned must ensure free and fair elections. According to us, online filing of nominations would play a vital role to fulfill the Commission's statutory duty to maintain the purity of elections. However, true it is, any decision in this regard would depend on the specific legal framework and, of course, the technological feasibility, which also may not be very difficult to sort out in the present scenario. অর্থাৎ এই জায়গায় ত্রিপুরা যে এই প্রিভেলিং যে সিচুয়েশন যা চলছে, মাননীয় আদালতের এই রায়ে এটা ইমপ্লাইড যে ক্রিমিনালস বা
পলিটিক্সে রিভলিউশন হচ্ছে, এতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা হওয়া দরকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিনে। এর জন্য ওনারা বলেছেন যে স্পেসিফিক লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ বিধি ইত্যাদি যেহেতু নেই, এটা এই নির্বাচনের জন্য হয়তো মানে করা যাবে না বা হয়নি, কিন্তু আগামী দিন যাতে কমিশন এটা ভাবে, অর্থাৎ রাজ্য সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, নিরীক্ষণ মাননীয় আদালত এই জায়গায় দিয়েছেন। এবং এখানে বলেছেন, coming to the facts in the Eastern case, at this stage law of the land on the subject in issue makes our hands tied. অর্থাৎ যেহেতু বিধি ইত্যাদি নেই, court is to act according to the confines of the provisions prescribed in the statute. Courts cannot go beyond the statute of pass any direction upon the respondents to adopt such mechanism. আমি যে কথাটা বললাম, যেহেতু এখন বিধিতে নেই, কাজে এই সময়তে কোর্টের পক্ষেও এই নির্বাচনে এটা চালু করে এটা হতে হচ্ছে না, বাট ফর দ্য ফিউচার ইট ইজ ইমপ্লাইড। কোর্ট তারাও ফিল করেছেন ত্রিপুরা যে এই জাতীয় যে ক্রিমিনালাইজেশন, এর থেকে যদি ত্রিপুরার যে নাগরিকদের বা ত্রিপুরার যে নির্বাচনে এই শান্তিটি পবিত্রতা আনতে হয়, এটা দরকার, এটা ওনারা বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। এই যে আজকে শেষ দিন গেল এই নমিনেশন দাখিল করা, বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা তারা তৈরি হয়ে প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার পর রিটার্নিং অফিসার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিএম, এসডিএম, বিডিও, ডিজি থেকে শুরু করে সংসদ থানা, সমস্ত লেভেলের অফিসারদের সাথে যে মানে যত রকমের যোগাযোগ করা সম্ভব, তাদেরকে সেরকম ভাবে এই যাতে নিরাপত্তা দিতে পারে, ব্যবস্থা করতে পারে। তারপরও বহু জায়গাতে বিরোধী দলের প্রার্থীরা ব্লক অফিস দপ্তরে প্রবেশ করতেই পারেননি, রাস্তা বাধাপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এবং শুধু তা নয়, বাড়িতে ফিরে গিয়েও আবার নানা ধরনের এই সন্ত্রাসের মধ্যে তাদেরকে তাদের মোকাবেলা করতে হচ্ছে। সেই জায়গায়ও কোর্ট বলেছে, ইন দ্য লাইট অফ অ্যাবাভ সাবমিশনস, আমাদের সাবমিশন যেটাও ছিল এই যে বাধা দেওয়া, সন্ত্রাস ইত্যাদি, we direct the state civil authorities as well as State Election Commission to provide adequate security to the candidates willing to submit nomination papers at the place mentioned in the notification of Panchayat election. That means for the Gram Panchayat এবং এই প্রদেশ সমিতি ব্লকগুলোতে আর জেলা পরিষদের ক্ষেত্রে জেলাগুলোতে। In furtherance thereof, the state civil authorities shall also ensure the conduct of free and fair Panchayat elections in the state of Tripura. কিন্তু অতি দুর্ভাগ্যের সাথে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কোর্ট, মাননীয় আদালত, তারা এইভাবে সমস্ত ঘটনা বিবেচনা করে। কারণ এই নমিনেশন পেপার যে এখন অব্দি যে তথ্য সারা রাজ্য থেকে এসছে, সারা ত্রিপুরা যে 113টা আসন হলো জেলা পরিষদে, তার মধ্যে প্রায় 100টা নমিনেশন পেপার বিরোধীরা জমা দিতে পেরেছে। অর্থাৎ জেলা যেহেতু মহকুমা এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা নিরাপত্তা আছে, ওইসব জায়গায় নমিনেশন পেপার দেওয়ার সুবিধা থাকলে, জমা দেওয়ার সুবিধা থাকলে জেলা পরিষদ যেমন হয়েছে, অন্যগুলি হতো। স্টেট ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি ছিল ত্রিস্তর পঞ্চায়েত, 3 টায়ার, এটাকে বলা হয় 3 টায়ার, ডিস্ট্রিক্ট লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেল, গ্রাম পঞ্চায়েত লেভেল। তাইলে 3 টায়ারের যে কোনো টায়ারের অফিসে
তার নমিনেশন পেপার জমা দেওয়া, এর জন্য আলাদা রুলস লাগে না। এবং জেলা পরিষদের নমিনেশন পেপার জমা দেওয়ার তথ্য বলে জেলাতে হলে সুবিধা হয়। আমরা বলেছিলাম প্রত্যেক জেলা অফিসে একটা কাউন্টার খোলার জন্য, অর্থাৎ সেখানে এডিশনাল আরো বসিয়ে দিলে পরে যাদের এরকম অসুবিধা হচ্ছে তারা সেখানে গিয়ে দেবেন। কিন্তু কমিশন আমাদের বক্তব্য শুনেননি, আমাদের কথা রাখেননি। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, পুলিশ যারা নির্বাচন চালাতে চান তাদেরকে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার জন্য, এবং কোর্টও আজকে সে কথাটাই বলেছেন। কিন্তু আজকের যে ঘটনা আমি বলবো যে কি ধরনের মকারি, কি ধরনের তামাশা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে। ডক্টর মানিক সাহা তিনি লম্বা চড়া কথা বলেন যে গণতন্ত্র, তারপরে সুশাসন, এবং শুনেছি আজকে সকালবেলা নাকি পশ্চিম ত্রিপুরা জেলার মনোনয়নে তিনি নিজেও এই মিছিলে অংশগ্রহণ করে তাদের প্রার্থীদের কর্মীদের উৎসাহিত করেছেন। এতে অন্যায় কিছু নেই। তিনি একজন মুখ্যমন্ত্রী না, একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনি এটা করেছেন। নিশ্চয়ই এটা দলকে উৎসাহিত করার জন্য প্রত্যেক দলের নেতৃত্ব এটা করে থাকেন, তিনিও করেছেন। এতে মানে এইভাবে অংশগ্রহণ করলে পরে গণতন্ত্র শক্তিশালী হওয়ার কথা। কিন্তু তিনি যখন নিজের দলের লোকদের এই মনোনয়নপত্র দাখিলের জন্য মিছিলে হাঁটছেন, আবার এখান থেকে গিয়ে উদয়পুরের মাতাবাড়িতেও নাকি তিনি এরকম মিছিলে অংশগ্রহণ করেছেন। কিন্তু চিত্রটা কি আজকে সারা ত্রিপুরা রাজ্যে? আমি কমরেড মানিক দে, আমরা সকালবেলা দুজন গিয়েছিলাম আজকে এই নলছর ব্লকে। 11 তারিখ থেকে নলছর ব্লক অবরুদ্ধ, ওদিকে বক্সনগর আমরা যাওয়ার আর সেরকম আমাদের যে চেষ্টা আমরা করতে পারিনি, এত সেখানে তাদের প্রস্তুতি। আমরা ভাবলাম তো নলছর আমরা যাব। পুলিশের আইজি, নির্বাচন কমিশন, সিপাহী জেলার জেলা শাসক, সিপাহী জেলার এসপি, আরো নিচুতলায় তো আছেই, তাদেরকে জানিয়ে এদিকে পুলিশের এডিজি সহ আমরা আজকে সকালবেলা গিয়ে দুর্লভ নারায়ণ বাজারে, সেখানে সমস্ত পঞ্চায়েত প্রার্থীরা সমবেত হয়ে সেখান থেকে গাড়ি করে আমরা রওনা দেব। আমাদের প্রার্থীরা অনেক মহিলা, প্রায় অর্ধেক মহিলা, বেশি মহিলা, সবাই এসছেন, ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু যে গাড়িগুলো ভাড়া করা হয়েছিল সেই গাড়ি একটাও এই প্রার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য দুর্লভ নারায়ণপুর বাজার থেকে নলছর এই গাড়িগুলি আসে। আমি আপনাদের শোনাবো যে কিভাবে এই গাড়িগুলোকে বাধা দেওয়া হয়েছে। বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন বিএমএস, আমি তার একটা ভিডিও ক্লিপ শুনি আপনাদেরকে। দেখুন, বলছেন সকল ভাইরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আসলাম। আগামীকালকে কংগ্রেস থেকে আগামীকালকে নলছর বিধানসভা কেন্দ্রে আমাদের বিএমএস এর পক্ষ থেকে 20-25টা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমার বক্তব্যটা হল, কালকে আমরা সিসিএম এদেরকে একটি গাড়িও দেবো না, ওদেরকে আমরা গাড়ি দেবো না। আর যে আমাদের ডিএমএস এর আন্ডারে আছে ওই গাড়িগুলোর উদ্দেশ্য বলছি, আপনারা কেউ
দেবেন না, আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কেউ গাড়ি দেবেন না, আর যদি কেউ গাড়ি দেন ক্ষতিগ্রস্ত হলে আমাদের কোনো দায় থাকতে হবে না। এই হলো শুধু তা নয়, নলছর ব্লক এটা বিশ্রাম মন্দির থেকে গেলে পরে পদ্মনগর, তারপরে নলছর বৈরাগী দোকান, বৈরাগী বাজার, তারপর এই নলছর বাজার যাওয়ার আগে ডান দিকে যেতে হয় উপর রাস্তা। আমরা দুজন ওটা দিয়েছি এখান থেকে। আমরা বিশ্রামগঞ্জের কাছে গিয়ে শুনলাম পদ্মনগর বাজারে, এই পদ্মনগরে রাস্তা রক্ষক ওদিক থেকে গাড়িগুলো পাস দিচ্ছে, কিন্তু এদিক থেকে গাড়ি দেখে দেখে পাস দিচ্ছে। আমাদের গাড়ি গেলে আমাদেরকে আটকা হবে। আমরা যদি যেতাম সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে। আমরা বলি না, তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা গাড়ি ঘুরিয়ে বক্সাপাড়া দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভনগর বাজারে। কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে, কয়েকশো লোক। আপনারা শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে 20-25টি গাড়িকে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সবাই বলছেন আমরা যেতে পারবো, টাকা ফেরত নিয়ে। সেখান থেকে আমরা জেলা শাসকের কথা বললাম, এই হলো অবস্থা, কি করে আমাদের প্রার্থীরা যাবে। জেলা শাসক মহোদয় তার অসহায়ত্ব প্রকাশ করলেন, স্যার আমাদের দ্বারা আমরা তো গাড়ি পারবো না। এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে, ব্লকে কয়েকশো মানুষ বসিয়ে রেখেছে, এবং মুহুর্মুহ খবর পাচ্ছি আমরা নলছরে বোম ফাটাচ্ছে। গণতন্ত্রের মহোৎসব, মুখ্যমন্ত্রী মিছিলে হেঁটে ভাবছেন, দেখুন আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিলে হেঁটে আমরা গণতন্ত্রের জয়গান গাইছি। তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না, আমরা খুবই হেঁটেও যাওয়া যাবে না, সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূর। কি করবো আমরা? সবাইকে বললাম আপনারা একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। আমরা আবার কোর্টের কাছে যাব, নিরাপত্তা পাইনি, সে ব্যবস্থা করেনি পুলিশ। এরপর আমরা আসলাম ডুগলি। আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিওর সাথে। একটাই আমাদের মিছিল শুরু হবে ডুগলি আমাদের পার্টি অফিস থেকে। এসেই আমি ফোন করলাম এসপি সাহেবকে, সেখানকার এসডিপিও কে, আমাদের অন্যান্য কমরেডরা। তারা বললেন স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন, আমরা এখানে কিছু দখলা আছে আমরা পরিষ্কার করি। প্রথমত আধা ঘন্টা সময় চাইলেন, 1টা থেকে 1:30 বাজলো। আবার 1:30টায় ফোন করলাম, আবার বললো আধা ঘন্টা। আরে আপনি আধা ঘন্টা হলে তো টাইম পেরিয়ে গেলে আমরা কি করে ঢুকবো। শেষ পর্যন্ত যখন 1:45-এ ফোন করলাম, আর তো দেরি করা যায় না, আমাদের যেতেই হবে। কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন আমতলী এই থানা চত্বরে ছিলেন। মনে হলো এসপি সাহেব স্বয়ং যে গুরুত্ব দিয়ে সেখানে আছেন, ব্যবস্থা করবেন। তিনি গ্রিন সিগন্যাল দিলেন, স্যার আপনারা এখন শুরু করতে পারেন। আমি বের হলাম, কয়েকশো নারী পুরুষ। কিন্তু যে মাত্র আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছলাম, মুষলধারে ইট এবং ওই যে হাঁপানিয়া, মুষলধারে মানে ওই ইট বৃষ্টি এবং মদের বোতল। এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি।
রাজপথ, এটা কোনো গলিপথ নয়, কোনো জঙ্গল নয়। এবং দেখছেন পুলিশের কোনো মানে কমতি নেই, শত শত পুলিশ, শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ। হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ রেখেছি। হ্যাঁ ঠিক, আমরা বলছি, তো কোনটা নেই? কোন দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে। এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না, এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে এই ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে, সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। পুলিশ তো ছিল, পুলিশ নেই তা নয়, কিন্তু কি নেই? যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সেই ইচ্ছা নেই। এবং ডক্টর মানিক সাহা তিনি লম্বাচড়া কথা বলেন, তার কথার সাথে এই হলো কাজ। আর ত্রিপুরাজ্যের পুলিশের মহামান্য মহানির্দেশক, আপনি সেদিন শুনেছেন, আমাদের প্রতিনিধিরা গিয়েছেন, বলছেন নির্বাচন কমিশন থেকে আমার কাছে কোনো নির্দেশিকা নেই। যাই হোক, নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন। নির্বাচন কমিশন আমরা যে 13 তারিখ সেদিনে চিঠি দিয়েছেন, তারপর ওনার কাছে ডেপুটেশন যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন। প্রয়োজনে সেই চিঠিগুলোও দেখাতে পারবো আপনাদেরকে। সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে, সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন, তাদেরকে যাতে এসকর্ট করে নিয়ে যায় এবং দিয়ে যায়। কিন্তু আমাদের বক্তব্য হল, নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে, পুলিশের দায়িত্ব কি? এটা কি নির্বাচন, কি নির্বাচন না? নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তার জন্য কোনো ধারা লাগে না। এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করার জন্য দাঁড়ানো। আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন, এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল, ইট পাটকেল মারছে। আমাদের প্রাক্তন সাংসদ জন্না দাসগুপ্ত এই ইটের আঘাতে ঘায়েল হয়েছে, আরো অনেক কর্মী এবং 2-3 জন সাধারণ পুলিশ কনস্টেবল, তারাও বেচারারা দাঁড়াতে হবে, কিন্তু অফিসাররা কেউ নেই, কোনো নির্দেশিকা দেওয়ার নেই। এখানে ঘটনা হয়েছে, কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে। আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন, তাদের কাগজপত্র কেড়ে নিয়ে, যদিও সেখানে প্রতিরোধ হয়েছে, পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এদের দিয়েছেন। কিন্তু বহু জায়গায় এরকম, এই তেলিয়ামোড়াতে আমাদের প্রার্থী ঢুকতে পারেনি, বামুটিয়া ঢুকতে পারেনি, গ্রীষ্মমুখ থেকে বের করে দিয়েছে। তাছাড়া বামুটিয়া, মোহনপুর, জেরানিয়া, হোল আগরতলা, তেপানিয়া, কল্যাণপুর তো হয়নি। দুর্গা তুমি তো সেদিনই 12 তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম। এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন নেতৃত্বে আজকে প্রায় একই সময়ে
সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে, যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতাবাড়ির মিছিলে ছিলেন, সেই তেপানিয়াতে ঢোকার মুখে সেখানে এরকম ইট বৃষ্টির সম্মুখীন হয়েছেন। পুরো খবর আমার কাছে নেই, তবে শুনেছি সেখানে বহু আহত হয়েছে। এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রহসনের ইতিমধ্যে পরিণত করেছে। একটা জঙ্গল রাজত্ব ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে চলছে আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে প্রত্যক্ষ করলেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কমিশনকে সোমোটো যেখানে যেখানে এরকম ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, নমিনেশনটা জমা দিতে পারিনি এবং হাইকোর্টও যে অবজারভেশন দিয়েছেন সে মোতাবেক দ্রুত কমিশন কোন পদক্ষেপ নেবেন। আশা করি যে আমরা যে দাবি করেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আরো পিছিয়ে দেওয়ার জন্য, আরো কয়েকটা এক্সটেন্ড করার জন্য এবং শুধু দাঁড়িয়ে থাকার জন্য, চেহারা দেখার জন্য পুলিশের উপস্থিতি না, সক্রিয় পুলিশের ভূমিকা পালন করে তারা যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত করতে পারে সে ব্যবস্থা করে, এই দাবি আমরা জানাচ্ছি। সবটা বলেছে, আমি শুধু করেছি যেটা লজ্জাস্কর, রেগার ওয়ার্কার যারা তাদেরকে বলেছে সকলে কাজে আসো। নলসর ব্লকের আশপাশের যে পঞ্চায়েতগুলো সই করার পর তাদেরকে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে, যে রাস্তাগুলো সম্ভাব্য রাস্তা দিয়ে আমরা যেতে পারি ব্লক, এগুলি অবরোধ করে তাদেরকে বসিয়ে দিয়েছে। এগুলো রেগার ওয়ার্ক নিয়ে গেছে, সই করিয়ে তারপর বসিয়ে দিয়েছে। এখানে তারপরও কিন্তু আমরা যেতাম ব্লকে, কিন্তু পরিস্থিতির যে জায়গায় ব্লাডশেড হতো, আমাদের মহিলা যারা এসেছিল তারা বলছে চলে যাওয়ার হবে, আর এভাবে কতদিন চলবে তারাও বলছে। কিন্তু আমরা একটা রক্তাক্ত অবস্থাকে অ্যাভয়েড করার জন্যই শেষ পর্যন্ত বললাম যে কমিশনের উপর আমরা চাললাম, দেখা যাক কি হয়। রুপলি লোকে আমরা ছিলাম দুজন সামনে। মজার ঘটনা যখন বলছে রাস্তা পরিষ্কার এবং বলছে বলবো পোস্ট সব ঠিক আছে, কত আমরা ওদের 150 মিটার পার্টি দিয়ে বেরিয়ে এগিয়ে গেছি। রাস্তার দুই দিক থেকে এত বোতল কল্পনাই করা যায়, এখন গিয়ে দেখতে পারবেন রাস্তা ভর্তি সব ছুঁড়ে মারতেছে। তা আমরা দাঁড়িয়ে গেলাম, ইঞ্জুর করে একজন রাস্তা তো পড়ে গেছে। এই অবস্থার মধ্যে পুলিশকে আমরা বললাম যে রাস্তাটা ক্লিয়ার করে আমরা যাবো সামনের দিকে। একজন পুলিশের অফিসার সম্ভবত তিনি, কি র্যাঙ্কে আমি বলতে পারবো না, উনি এসে বলছে আমাকে এবং আপনার পার্টি সেক্রেটারি বলছে আপনার সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। অদ্ভুত ঘটনা, ইট বৃষ্টি হচ্ছে, বোতল ছুঁড়ে মারছে, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। মানে আমার মনে হয় চাইছিলেন আরো কিছু লোক ইনজুর্ড বা কেউ মারা যাক বলে এটি চেয়েছিলেন, আমার মনে হয় যেটা। আমরা বললাম তাহলে অদ্ভুত ঘটনা, আপনি বলছেন অথচ আপনার চোখের সামনে ঢিল মারছে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তাদেরকে পরিষ্কার করেন, তাদেরকে ক্লিয়ার করাবো। আমরা দাঁড়ালাম, আমরা সামনের দিকে গিয়ে যেতে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, রাস্তার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কোথায় কিচ্ছু ক্লিয়ার করবেন না, এরা ভিড় পাট্টু চালিয়ে শেষ পর্যন্ত বাদ ধরে আমাদের পার্টিগুলো আবার আমাদের যেতে হয়েছে। এর থেকে পরিষ্কার প্রশাসনের উচ্চ মহলের কোনো সিদ্ধান্ত যদি না থাকে, নির্দেশিকা যদি না থাকে, এই ভূমিকা পুলিশে আপনারা দেখলে বুঝতে পারতেন। সিআরপিএফ ছিল, ডিএসআর ছিল এবং বেশ কয়েকজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের লোকও ছিল, কিন্তু কোনো ভূমিকা নেই, চুপচাপ দাঁড়িয়ে দিয়েছিল। তারাও 2-3 জন কিন্তু ইনজুর্ড হয়েছে, আমাদের মহিলা এবং বেশ কয়েকজন ইনজুর্ড হয়েছে। এই যদি প্রশাসনের চেহারা হয়, এখানে অরাজকতা চলছে, যে বলেছে জঙ্গলের রাজত্ব, জঙ্গলের রাজত্ব চলছে। আমরা শুধু বলবো মানুষের একটা সহ্যের সীমা আছে, যেই জায়গায় ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে মানুষ একদিন কিন্তু ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু পার পাবে না। দেখলেন তো পশ্চিম
সন্ধ্যায় মাঝে মধ্যে মানুষ কিন্তু এখন সহ্য করতে করতে এই ধরনের ইলেকশনে সন্ত্রাস করতে করতে এমন জায়গায় গেছে, কোথাও কোথাও কিন্তু মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে সেখানে পাল্টা ব্যবস্থা নিচ্ছে এবং এরা এগুলো কিন্তু এই দিকে ত্রিপুরাকে ঠেলে দিচ্ছে। কারণ মানুষ গ্রাম স্তরের নির্বাচন যে দৃষ্টান্ত তারা রাখলেন, আগে 2019-এর দৃষ্টান্ত গোটা ভারতবর্ষের কাছে ত্রিপুরাকে লজ্জিত করেছেন। সারা ভারতবর্ষে আমরা গেলে বলবে এটা কোন রাজ্য, 96% এখানে আনকন্টেস্টেড জিতে একবার হাসির খোরাক করে দিয়েছেন 2019 সালে। এবারও একই পদ্ধতি নিয়েছেন। সারা রাজ্যে আমাদের যারা ছিলেন তারা লড়াই করেছেন, সাহসের সঙ্গে এগিয়ে এসছেন এবং এই কারণে কিছু নমিনেশন 2019-এর চেয়ে আমরা বেশি দিতে পেরেছি, এটা আমরা অস্বীকার করছি। কিন্তু এটা হচ্ছে প্রশাসনের কোনো ইয়ে নেই, কিন্তু এটা মূলত মুখ্য ভূমিগত যারা দাঁড়িয়েছেন তারা যাই হোক যা হওয়ার হবে। এবং অনেক জায়গাতে রক্তাক্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, পেশা বন্ধ করে দিয়েছে, যে পেশায় কাজ করতে সেখানে যেতে দিচ্ছেন না। এত কিছু উপেক্ষা করে কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছে, এটা একটা লক্ষণীয় দিক। এবারে নির্বাচনের একটা বৈশিষ্ট্য এবং লক্ষণীয় দিক মানুষ একটা দারুণ সাহসের পরিচয় দিয়েছে এবং আগামী দিনে তারা যা করেছেন এ রাজ্যের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর পিছানোর জায়গা নেই, এই জায়গায় নিয়ে যাচ্ছে তারা রাজ্যটাকে। এবং বিজেপি সারা দেশের থেকে শিক্ষা নেয়নি, এ রাজ্য শিক্ষা নেয়নি, এটাই তাদের পথ, এই রাস্তায় তারা বেছে নিয়েছেন এবং এই পথ যারা আটকিয়েছেন পুরা রাজ্যে নমিনেশন দেওয়ার জন্য, এই সেই পথ মানুষই পরিষ্কার করবে এবং আমাদের বিশ্বাস আস্থা মানুষের প্রতি আছে এবং এই বিশ্বাস আস্থা থেকে আমরা চলছি। রাস্তায় আমাদের পথ দেখায় এবং সেই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই জন্য এবং এই রাজ্যে এই অবস্থার মধ্যে যারা নমিনেশন জমা দিয়েছেন আক্রান্ত রক্তাক্ত হয়ে, আমরা তাদেরকে অভিনন্দিত করছি। দুর্দান্ত সাহসের সঙ্গে এটা করেছেন, তারা ঠিক আছে। তাহলে হাইকোর্টের রায়ের পরেও তো অনেক কিছু অংশ মানা হলো না, সেক্ষেত্রে কি কন্টেম্প্ট অফ কোর্ট বা ইত্যাদির কথা আপনারা ভাবছেন? আর যে দুটো শব্দ নির্বাচন হাইকোর্ট ব্যবহার করেছেন, একটা ক্রিমিনালাইজেশন ইন দ্য পলিটিক্স আর হচ্ছে অনলাইন নমিনেশন জমা দেওয়ার ব্যাপার, সে ব্যাপারে আপনার মন্তব্য? না, কোর্টের যে অবজারভেশনে আমরা খুশি যে এই রাজ্যে এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এটা ইমপ্লাইজ, তারাও নজর করছেন। কিন্তু কোর্ট বলেছেন যে এই যে লিগালিটিতে তাদের হাত পা বাঁধা, যে এই অবস্থায় এই নির্বাচন থেকেই অনলাইন ব্যবস্থা হোক করো, এই কথা তারা বলতে পারছেন না। অর্থাৎ কমিশন এবং রাজ্য সরকারকে এটা পরোক্ষে তাদের উপর একটা পরোক্ষে হলেও একটা নির্দেশিকার মতো যে আগামী দিন যাতে এই জাতীয় প্রবণতা এড়ানো যায়, এই পদক্ষেপ তারা গ্রহণ করে। আর এই যে কমিশনও বলেছে প্রপার সিকিউরিটি দেওয়ার জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য আজকে রায় হয়েছে, সেই রায় চলাকালীন সময়ে এই ঘটনাগুলি হচ্ছে। আমরা আশা করব লার্নেড কোর্ট তারা যেহেতু তাদের এই লিখিত রায়ের মধ্যেই তাদের যে অবজারভেশনটা এটা প্রায় জীবন্ত, খুবই লাইভলি, এই ক্ষেত্রে যদি সমোটো কোর্টের তরফ থেকে কোনো ইন্টারভেনশন হয়, নিশ্চয়ই ত্রিপুরার জনগণ খুশি হবে, গণতন্ত্র আরো এই শক্তিশালী হবে। যারা এত লড়াই করে প্রার্থী পদ জমা দিলেন তারা আশ্বস্ত হবে। আর বিজেপি দল যারা জনগণকে ভয় পায়, জনগণের সামনে দাঁড়াতে তাদের সেই হিম্মত নেই, নৈতিকতা নেই, তারা আরো প্রত্যাশা হবে। আমরা আদালতের সেই ম্যাগনানিমিটি আমরা আশা করব এবং
কমিশনের কাছেও যেটা বললাম যে আজকের এই ঘটনাগুলো আমরা ফ্রম দ্য স্পট নলছড় থেকেও এবং এখানে এই ডুগলি থেকেও আমরা টেলিফোনে জানিয়েছি তখন এই ঘটনা চলছে, ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আশা করব কমিশনও এই ব্যাপারে একটা পদক্ষেপ তারা গ্রহণ করবে এবং এই দাবি করছি আমরা, শুধু আশা করছি না, দাবিও করছি। কত পার্সেন্টে গতবার তো 4% মতো দেওয়া হয়েছে। না, এটা পরে বলবে, এখন সবটা আমাদের কাছে আসেনি। এর পরে বলা যাবে না। হ্যাঁ, এটা পরে উইথড্রলের পরে। কারণ উজ্জ্বল হবে, তারপরে স্ক্রুটিনি হবে, তারপরে উইথড্রলের মাঝে আপনারা কি এরকম আশঙ্কা করছেন যে আপনাদের দেওয়া নমিনেশন পেপার বাতিল হয়ে যেতে পারে? এরকম না, কেন হবে? বাতিল না, চাপ সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি হবে।